মারিয়ানা ট্রেঞ্চ নামটা শুনলেই মনে হয় পৃথিবীর গভীরতম একটা স্থান, তাই না? কিন্তু এটা শুধু একটা ভৌগোলিক তথ্য নয়, এটা এক অপার রহস্যের জগৎ। আর আজ আমরা ঠিক সেখানেই ডুব দিতে চলেছি, যেখানে এক নতুন ধরনের ঠান্ডা লড়াই শুরু হচ্ছে। ভাবা যায় -11,000 মিটার। এটা আমাদের এই গ্রহের সবচেয়ে গভীরতম বিন্দু। অনেকে তো বলেন চাঁদে মানুষ পাঠানো নাকি এর চেয়ে সহজ। এমন একটা জগৎ যেখানে সূর্যের আলোর কোনো চিহ্নই নেই, কোনোদিন পৌঁছায়ও না, শুধু জমাট বাঁধা নিকষ কালো অন্ধকার। আর তার সাথে আছে এক অবিশ্বাস্য চাপ, যা আমাদের কল্পনারও বাইরে। কিন্তু এই যে অন্তহীন অন্ধকার, এখানে এখন কারা হানা দিচ্ছে, কারা অভিযান চালাচ্ছে? আর এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন দেখি কিভাবে প্রকৃতির এই অপার বিস্ময় এখন একটা ভূ রাজনৈতিক খেলার মাঠে পরিণত হচ্ছে। তো চলুন প্রথমে আমরা এই গভীরতার দিকে একটা যাত্রা করি, কারণ এই নতুন লড়াইটা বুঝতে হলে আগে এর পরিবেশটা, মানে এই পুরো জগৎটাকে ভালো করে চেনা দরকার। আচ্ছা, আমরা যত নিচে নামতে থাকব, পরিবেশটাও কিন্তু ততই পাল্টে যাবে, একদম নাটকীয়ভাবে। প্রথমে আসবে টুয়াইলাইট জোন, মানে যেখানে আলো প্রায় শেষ হয়ে আসে। এরপরে মিডনাইট জোন, নাম শুনেই বোঝা যাচ্ছে জমাট অন্ধকারের এক রাজ্য। আরও নিচে নামলে আছে বরফ শীতল অ্যাবিসাল জোন। আর একদম শেষে পাতালপুরীর নামে রাখা হ্যাডল জোন, মানে ট্রেঞ্চগুলোর আসল দুনিয়া। আর এই আলো কমে আসার সাথে সাথেই দেখা মিলবে সব অদ্ভুত অচেনা প্রাণীর, যেমন ধরুন ওরফেশ, রূপালী এক দৈত্য প্রায় একটা বাসের মতো লম্বা। আবার আছে ফ্রিলেড শার্ক, যাকে বলে জীবন্ত জীবাশ্ম। তার মুখে ৩০০টা দাঁত আর শরীরটা সাপের মতো। এখানেই শেষ না, আছে গবলিন শার্ক। এর চোয়ালটা শিকার করার সময় এমন ভয়ঙ্করভাবে বেরিয়ে আসে, ভাবাই যায় না। এবার যখন আমরা জমাট অন্ধকারে পৌঁছে গেলাম, এখানকার প্রাণীরা কিন্তু নিজেরাই নিজেদের আলো তৈরি করে। ব্যাপারটা দারুণ না? যেমন ডিপ সি ড্রাগনফিশ, ও নিজের শরীরের আলো দিয়েই শিকার ধরে। আবার ধরুন ব্যারেলাই ফিশের কথা, যার মাথাটা একদম স্বচ্ছ আর চোখ দুটো মাথার ভেতরে। আর ম্যাগনাপিনা স্কুইড, ওর ৬ মিটার লম্বা হাতগুলো দেখলে মনে হবে যেন কোনো দুঃস্বপ্নের প্রাণী। কিন্তু আসল ভয়টা হলো চাপ। এখানকার চাপ প্রায় ১৬,০০০ PSI। মানে ব্যাপারটা ঠিক কতটা ভয়ঙ্কর? সহজ করে বলি, ভাবুন তো, একটা ছোট্ট ডিনার টেবিলের উপর যদি ১০০টা হাতি একসাথে দাঁড়িয়ে পড়ে, ঠিক ততটা চাপ। এই চাপে যে কোনো জিনিস এক মুহূর্তে গুঁড়ো হয়ে যাবে। আর এই দীর্ঘ যাত্রার শেষে আমরা পৌঁছলাম চ্যালেঞ্জার ডিপে, মারিয়ানা ট্রেঞ্চের একদম গভীরতম বিন্দু। এটা যে কতটা গভীর তার একটা ধারণা দিই। পুরো মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে এখানে ডুবিয়ে দেওয়া হয়, তারপরও কিন্তু পাহাড়ের চূড়াটা জলের সারফেস থেকে কয়েক কিলোমিটার নিচে থাকবে। তো বুঝতেই পারছেন এই রকম একটা চরম পরিবেশে মানুষের অভিযান চালানোটা কতটা কঠিন। খুব কমই হয়েছে, আর যেগুলো হয়েছে সেগুলো ছিল এক একটা অদম্য সাহসের গল্প। একেবারে প্রথমবার ১৯৬০ সালে ডন ওয়ালশ আর জ্যাক পিকার্ড তাদের ট্রিয়েস্ট সাবমেরিন নিয়ে এর তলায় পৌঁছান। তার অনেক বছর পর ২০১২তে বিখ্যাত ফিল্ম মেকার জেমস ক্যামেরন একাই একটা ডুব দেন। আর একদম সম্প্রতি ২০১৯ সালে ভিক্টর ভেস্কোভো লিমিটিং ফ্যাক্টর নিয়ে কয়েকবার নামেন। কিন্তু খেয়াল করার মতো বিষয় হলো, এই প্রত্যেকটা অভিযানই ছিল অসম্ভব ব্যয়বহুল আর বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এখন খেলাটা একদম পাল্টে যাচ্ছে, কারণ সম্পূর্ণ ভিন্ন এক উদ্দেশ্য নিয়ে এক নতুন খেলোয়াড় এই গভীর সমুদ্রে নেমে পড়েছে। পার্থক্যটা একটু ভালো করে বোঝা যাক। আগে কি হতো, কোনো দেশ হয়তো জাতীয় সম্মান বা বিজ্ঞানের জন্য বিশাল খরচ করে একটা মিশন পাঠাতো একবারের জন্য। কিন্তু চীন এখন যা করছে সেটা একেবারেই আলাদা। ওরা পাঠাচ্ছে ঝাঁকে ঝাঁকে স্বয়ংক্রিয় রোবট। ওদের লক্ষ্য বিজ্ঞান নয়, ওদের লক্ষ্য হলো কৌশলগত সম্পদ দখল করা। আর শুধু তাই নয়, ওরা ওখানে স্থায়ী ঘাঁটি গেড়ে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। আর এর জন্য ওদের হাতে আছে সব অত্যাধুনিক প্রযুক্তি। যেমন ২০০০ সালে ওরা পাঠিয়েছিল ফ্যান্ডো জে নামের একটা সাবমেরিন। এখন তো আরও এক ধাপে গিয়ে ওরা জুতোর বাক্সের সাইজের ছোট ছোট রোবট পাঠাচ্ছে। এই রোবটগুলো কোনো তার ছাড়াই একসাথে, মানে ঝাঁক বেঁধে কাজ করে আর পুরো সমুদ্রের তলদেশ চষে বেড়াচ্ছে। এমনকি ওদের প্ল্যান আছে ২০০০ মিটার গভীরে একটা পার্মানেন্ট ঘাঁটি বানানোর। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে এত টাকা, এত প্রযুক্তি খরচ করার পেছনে আসল কারণটা কি? কি এমন লুকিয়ে আছে এই গভীর অন্ধকারে? প্রথমেই বলি একটা জিনিসের কথা, নাম মিথেন হাইড্রেট। একে ফায়ার আইস বা আগুনে বরফও বলা হয়। দেখতে ঠিক বরফের মতো, কিন্তু এর ভেতরে জমা হয়ে আছে বিপুল পরিমাণে মিথেন গ্যাস। এটা হতে পারে ভবিষ্যতের জন্য এক অভাবনীয় শক্তিশালী জ্বালানির উৎস। কিন্তু একটাই সমস্যা,
এটা খুবই অস্থিরশীল। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো পলিমেটালিক নোডিউল। দেখতে অনেকটা আলুর মতো গোল গোল পাথর, কিন্তু এই পাথরগুলো আসলে মহামূল্যবান। এগুলোর মধ্যে আছে কোবাল্ট, নিকেল, কপার, ম্যাঙ্গানিজের মতো খনিজ। আর এই সবগুলোই আমাদের আজকের দুনিয়ার জন্য, বিশেষ করে ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি আর গ্রিন টেকনোলজির জন্য কতটা জরুরি তা তো আমরা জানি। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। এই সম্পদ তুলতে গিয়ে পরিবেশের যে কি বিশাল ক্ষতি হতে পারে। এই যে রোবটগুলো খনিজ তুলবে, তাতে সমুদ্রের নিচে এক বিরাট ধুলোর ঝড় উঠবে, আর সেই ধুলো সেখানকার সব জীববৈচিত্র্যকে শেষ করে দেবে। বিজ্ঞানীরা তো সাবধান করছেনই যে সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের একেবারে গোড়ায় যদি এভাবে আঘাত করা হয়, তার প্রভাব কিন্তু পুরো গ্রহের উপর পড়তে পারে। তবে ভাববেন না, এই লড়াইটা শুধু খনিজ বা সম্পদের জন্য না, এর পেছনে লুকিয়ে আছে আরও বড় একটা লক্ষ্য, একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র, নিয়ন্ত্রণের খেলা। এই তথ্যটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমরা ভাবি আমাদের ইন্টারনেট, ডেটা সব স্যাটেলাইট থেকে আসে, তাই না? কিন্তু সত্যিটা হলো পৃথিবীর ৯৯% ডেটা যাতায়াত করে সমুদ্রের তলায় পেতে রাখা কিছু ভঙ্গুর কেবলের মধ্যে দিয়ে। এক কথায় বলতে গেলে এই কেবলগুলো হলো আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্র। মানে আমাদের আজকের দুনিয়ার অর্থনীতি, যোগাযোগ, এমনকি সামরিক ব্যবস্থাও কিন্তু পুরোপুরি এই কেবলগুলোর ওপরই নির্ভরশীল। তাহলে এবার ভাবুন তো, যে দেশ এই গভীর সমুদ্র আর তার তলদেশকে নিয়ন্ত্রণ করবে, সে আসলে কি নিয়ন্ত্রণ করবে? তারা চাইলেই কিন্তু এই গ্লোবাল ডেটা ফ্লো এর উপর নজর রাখতে পারবে, এমনকি চাইলে সেটাকে কেটেও দিতে পারবে। আর এখানেই আসল খেলাটা। একদিকে আমেরিকা যখন তাদের সামুদ্রিক গবেষণার বাজেট কমাচ্ছে, ঠিক সেই সুযোগে চীন এই নতুন জগতের একছত্র অধিপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, গভীর সমুদ্রের দিকে এই যে দৌড় শুরু হয়েছে, এটা কি মানবজাতির জন্য কোনো নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, নাকি এটা একটা নতুন, অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর এক সংঘাতের শুরু? এর উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে।